তবে কি এবার হাসনাত সার্জিসদের ফাঁসি নিশ্চিত? প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভারতের। কপাল খুলে গেল শেখ হাসিনার, ফেঁসে গেলেন তারেক রহমান। হে হাসনার সার্জিস তথা সমন্বয়কগণদের এখন সামনে দুইটা পথ খোলা। হয় নিজেরা দৌড়ে গিয়ে ফাঁসির রশিতে ঝুলে পড়বে, আর নইলে ফরাত মাজারকে খাইয়ে দিতে হবে। এছাড়া ওদের সামনে বিকল্প আর কোনো পথ খোলা নাই। শেখ হাসিনাকে বাংলাদেশে কোনোদিনও ফাঁসি দেওয়া সম্ভব না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসি দেওয়া বা মৃত্যুদণ্ড কার্যকর করা শেখ হাসিনাকে কোনোদিনও সম্ভব না। এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে। সমস্ত শক্তি দিয়েও যদি আপনার লাগে না শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসি দিতে, তাও পারবেন না ভাই। এই জবান দিয়ে বলে রাখেন ভাই, তাও পারবেন না। তারেক রহমান ওরফে তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রীকে আগামী ১.৫ বছরের মধ্যে মাইনাস করে লন্ডনে ফেরত পাঠাতে চায়। অবাক হচ্ছেন? চমকে উঠছেন? ঘটনা সত্য। আঙুলে ঘি উঠে না, অনেক সময় আঙুলটা এমনি বাঁকাতে হয়। বিএনপি সরকার ইতিমধ্যে ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে ফেলেছে। ভারতের উচিত এইবার আঙুলটা বাঁকা করে প্রচারণার বাস্তবতা কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এনসিপির আহ্বায়ক এমপি নাহিদ ইসলাম মাঝে মধ্যেই বলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরা মাত্রই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এদিকে আবার বিশ্লেষকরা বলছেন যে কখনোই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া সম্ভব নয়। দর্শক, হঠাৎ করে কেন এমন তথ্য সামনে এলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কখনোই কোনোভাবেই যতই চেষ্টা করা হোক তাকে ফাঁসিতে ঝোলানো সম্ভব নয়, মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব নয়? দর্শক, ঠিক কি কারণে এমনটা ঘটতে পারে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, এবার হাসনাত সার্জিস অর্থাৎ সমন্বয়কদের জন্য ফাঁসির দড়ি প্রস্তুত হচ্ছে। প্রিয় দর্শক, হঠাৎ করে কি এমন হলো যে সমন্বয়কদেরকে ফাঁসিতে ঝোলানো হতে পারে, সে বিষয়টিও জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনাকে বাংলাদেশে কোনোদিনও ফাঁসি দেওয়া সম্ভব না, দুইটা কারণে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসি দেওয়া বা মৃত্যুদণ্ড কার্যকর করা শেখ হাসিনাকে কোনোদিনও সম্ভব না। আজকে শুধু দুইটা কারণ আমি আপনাদেরকে বলবো। নাম্বার 1, কি কারণে আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসি দিতে পারবেন না বা মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবেন না। প্রথম এবং প্রধান সমস্যা হলো ভারত এবং মিস্টার শ্রী নরেন্দ্র মোদী। ভারত এবং শ্রী নরেন্দ্র মোদী ভালো করে কান খোলার কথাগুলো শোনেন, বুঝছেন? যদি কোনো মিথ্যা কথা বলে থাকি বা অযৌক্তিক কথা বলে থাকি কমেন্ট করে আপনারা জানেন। একটা জিনিস আপনারা খেয়াল করেন, ভারতের নরেন্দ্র মোদী, শ্রী নরেন্দ্র মোদী ভারতের 3 বারের প্রধানমন্ত্রী, এবং অন্যদিকে বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, শি ওয়াজ প্রাইম মিনিস্টার ফর বাংলাদেশ ইন এ রো ফর 3 টার্মস, তাই না? উনিও 3 টার্মে কি ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় ভারতের সাথে বাংলাদেশের একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা আমরা জানি। খুব কি বলে, বাংলাদেশের হাজার হাজার না লাখে লাখে মানুষ ইন্ডিয়া ভ্রমণে যেত, বাংলাদেশের মানুষ ইন্ডিয়া থেকে ব্যবসা বাণিজ্য করতো, ইন্ডিয়ার মানুষও বাংলাদেশে আসতো, এবং নানান কারণে দুই পক্ষের ব্যবসা বাণিজ্য, তারপরে লেনদেন, গরু আদান প্রদান, তারপরে তেল আদান প্রদান, গ্যাস পেট্রোল আদান প্রদান, তারপরে বিদ্যুৎ, এগুলো আদান প্রদান, আরো কত কিছু, বুঝছেন? খুব ভালোই চলছিল দিনগুলো, বুঝছেন? খুব ভালোই চলছিল দিনগুলো। তো এখন খেয়াল করে দেখেন, এই যে দুই বন্ধু প্রতিম রাষ্ট্র হঠাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পরে, শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পরে কি হলো, বাংলাদেশের সাথে ভারতের একটা হিংসাত্মক সম্পর্ক তৈরি হলো। কিন্তু বন্ধুত্বটা ছিল কার সাথে? মূলত বাংলাদেশের মানুষের সাথে এবং ইসের সাথে, ওই শেখ হাসিনার সাথে। এখন শেখ হাসিনা তো চলে গেছে, এখন যারা তারপরে বর্তমানে সরকার ক্ষমতায় আছে, তো তাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না ভারতের, এটা আমি না বললেও আপনারা ভালো মতো জানেন। কিন্তু শেখ হাসিনার প্রতি যে বন্ধুত্ব ছিল ভারতে, সেটা তো রয়ে গেছে। এখন দুই দোস্ত, চিন্তা করেন, দুই বন্ধু, এক বন্ধু এখনো ক্ষমতায় আছে ভারতে, পৃথিবীর পরাক্রমশালী গণতান্ত্রিক দেশ, ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, দিস ইজ ইন্ডিয়া, বুঝছেন? তো সেই ডেমোক্রেটিক কান্ট্রি প্রাইম মিনিস্টার হলো মিস্টার নরেন্দ্র মোদী, ঠিক আছে? এক বন্ধু এখনো প্রাইম মিনিস্টার হিসেবে আছে, আরেক বন্ধুর কপালে কি হয়েছে, দুর্গতি দেখা দিয়েছে এবং সেই দেশ ছেড়ে চলে গেছে। এখন চিন্তা করে দেখেন, শ্রী নরেন্দ্র মোদী কি তার বন্ধুর কথা ভুলে যাবে? ভারত কি তার বন্ধুর কথা ভুলে যাবে? উত্তর হলো নো, কোনোদিনও ভুলবে না, ভুলার কথাও না। আমি আপনি হলে আমরাও ভুলতাম না ভাই। এটাই তো আমাদের ধর্ম, আমাদের ধর্ম তো এটাই শেখায়, বন্ধুর বিপদে পাশে দাঁড়াও। আমাদের ইসলাম ধর্ম কি শেখায়? বন্ধুর বিপদে পাশে দাঁড়াও। তো নরেন্দ্র মোদী কি করবে? তো নরেন্দ্র মোদীও স্বাভাবিকভাবে তার বন্ধুর পাশে এসে দাঁড়াবে। এখন তার বন্ধু বিপদে পড়ছে, যে কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে সে যাওয়ার জায়গাটা লিমিটেড ছিল, তার বন্ধু তাকে কি করেছে, হাত ধরে টেনে তুলে তার কাছে নিয়ে গেছে। এখন আপনাদের কি মনে হয়, তার বন্ধুকে বাংলাদেশে কে বা কারাই না ফাঁসিতে ঝুলাইবো, মৃত্যুদণ্ড কার্যকর করবো, আর ওদিকে নরেন্দ্র মোদী বসে বসে চিকেন টিক্কা মশলা খাইবো, ওদিকে নরেন্দ্র মোদী বসে বসে তার লাল কিল্লাতে চিকেন টিক্কা মশলা খাইবো, ইয়া কি কোনোদিন হয়? কোনোদিনও হবে না। এখন চিন্তা করে দেখেন, একে তো বাংলাদেশ সরকার কোনোভাবেই ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে আনতে পারবে না। এর কারণ হলো, পৃথিবীর কোনো দেশে পলিটিক্যালি মোটিভেটেড কোনো কেস বা কোনো অ্যাকিউজড যদি থাকে কোনো কিছু, পৃথিবীর কোনো দেশে এই ধরনের আসামিকে, সেই দেশের জন্য সে আসামি, কিন্তু আন্তর্জাতিকভাবে সে আসামি না।
আন্তর্জাতিকভাবে সে তার কোনো আসামি না। তো যার ফলে তাকে কোনো দেশই এইভাবে ফেরত দেয় না। ইভেন বাংলাদেশে যদি ক্ষেত্রে হইতো, ইন্ডিয়ার কোনো পলিটিশিয়ান বাংলাদেশে ইচ্ছা থাকতো, তাহলে বাংলাদেশ সরকারও কিন্তু ইন্ডিয়াতে ফেরত দিত না, যদি তার এক্সিকিউশনের ভয় থাকতো, মৃত্যুদণ্ডের একটা ভয় থাকতো। এটা পৃথিবীর নিয়ম, এটা জাতিসংঘের নিয়ম, আন্তর্জাতিক সব আইন কানুন একই ফলো করে। তো যার ফলে ভারত তাকে দেবে না। এবার কথার কথা চিন্তা করেন, বাংলাদেশ তো নানানভাবে চিল্লাচিল্লি করতেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে দাও, আমাদেরকে শেখ হাসিনাকে এটা পড়ে আলাম, এই করে আলাম, শেখ আলাম, বিচারালয় কার্যকর আছে, আমাদের আইটিসি আছে, হ্যান আছে, ত্যান আছে, সব কিছু মানে পারে তো ছিঁড়ে বেরে নিয়ে হয় শেখ হাসিনা, বুঝছেন। আচ্ছা, তো ভালো কথা। মনে করেন একদিন শ্রী নরেন্দ্র মোদী সকালে ঘুম থেকে উঠলো, বুঝছেন, সকালে ঘুম থেকে উঠলো, এদিকে লাগছে চীনের সিজিপিং এর সাথে ঝগড়া, সিজিপিং এর সাথে শ্রী নরেন্দ্র মোদী লাগছে ঝগড়া, প্রায় ঝগড়া লাগে দুজনের মধ্যে, বুঝছেন। তাদের বর্ডার এলাকা নিয়ে ওই সিকিম টিকিম কি বলে আছে, ওদিকে প্রায় দেখে টুংটাং ওদিকে লাগে, বুঝছেন, চলে, সবারই চলে। তো ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা, বুঝছেন, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এশিয়া মহাদেশের মধ্যে ভারতের ডিফেন্স সিস্টেম শুধুমাত্র এগেইনস্ট চীনের। ভারতের যত ডিফেন্স সিস্টেম সেটা হলো চীনকে প্রতিরোধ করার জন্য, বিশ্বাস করার জন্য পাকিস্তানকে উদ্দেশ্য করে না, চীনকে উদ্দেশ্য করে। ভারতের যত ডিফেন্স সিস্টেম আছে, তো চীনের সাথে কাজ লড়াই সবসময় ভারতের লাগেই থাকে। এখন চিন্তা করেন, একজন শ্রী নরেন্দ্র মোদী উঠলো, এখন চীনের সিজিপিং এর লাগে কথা কাটাকাটি, মাথা সাটা গেছে শ্রী নরেন্দ্র মোদী। ওদিকে আবার ফোন এসে তারেক ভাইয়ার অফিস থেকে যে আমি ওই ব্রিক্সে আমু না, যদি আপনারা ওই হাসিনাকে ফেরত না দেন, শেখ হাসিনাকে ফেরত না দেন, তারপরে হাদির কি আসামি টাসামি কোন জায়গা আছে এদের ফেরত না দেন, এমনি বেচারা অশান্তিতে আছে শ্রী নরেন্দ্র মোদী, সিজিপিং এর সাথে কথা কাটাকাটি হইতেছে, মাথা সাটা গেছে। এর ভিতরে আবার তারেক রহমানের ফোন কল, ভাই আমি ব্রিক্স আমু না যদি শেখ হাসিনাকে না দেয়। তো হঠাৎ যদি শ্রীমোদী তো মাথা এমনি সাটা গেছে, যদি ঠিক আছে তুই শেখ হাসিনা নিবি, আচ্ছা দিলাম শেখ হাসিনা, যা তুই কি ছিড়ানি বানাবি শেখ হাসিনা, যা পাঠালাম, ভাই যা, বলে দিল। একটা হেলিকপ্টার হয়তো ওদের বিষয়ে বলে দিল, ওদের এয়ারফোর্স আছে, এয়ারফোর্স একটা কল করে বলে দেয় একটা হেলিকপ্টার রেডি করতো, এই জলদি একটা হেলিকপ্টার রেডি কর, এই পাঠা ঢাকায় পাঠাও শেখ হাসিনা ম্যাডামকে ঢাকা পাঠায়, হেলিকপ্টার রেডি। তো শ্রীনগর বলতে দিয়ে আছে হেলিকপ্টার রেডি, তো দেরি না, হেলিকপ্টার রেডি, আইসা তো ঢাকায় নামছে, কে পাঠিয়ে দিবেন? হ্যাঁ, বরঞ্চ অ্যারেস্ট পর্যন্ত করতে পারবেন, ফাঁসি দিবেন, এত সহজ। একদিকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করবেন এবং সেই অ্যাক্টিভিটিসের দিকে যাবেন, সেই ধরনের গিরিঙ্গির দিকে আপনারা যাবেন। ওদিকে ভারত আপনাদের কি করবে জানেন? ভারত বাংলাদেশের হুক্কা পানি বন্ধ করে দিবে, আমি জবান দিয়ে বললাম, কাগজে লেখা রাখেন। এখন যা বলতে পারেন যে জজ ভাই এমনি কেমনি কি সম্ভব, ভাই হুক্কা পানি বন্ধ, এটা আবার কি শব্দ ভাই, এটা তো আমরা শুনিনি। হ্যাঁ, আমি ইন্ডিয়া প্রচুর সিরিয়াল দেখি, বুঝছেন, ক্রাইম পেট্রোল বলে একটা অনুষ্ঠান আছে, আমার খুব প্রিয় অনুষ্ঠান, প্রত্যেকদিনই একটা দেখি 40-45 মিনিটে। তো ওইখান থেকে আমি হুক্কা পানি শব্দটা শিখছি। তো হুক্কা পানি হলো মানে খাওয়া দানা বন্ধ করা, লেনদেন বন্ধ করা, তার সমাজ থেকে বহিষ্কার করা, বুঝছেন। হুক্কা পানি বন্ধ মানে কি, সমাজ থেকে বহিষ্কার করা। কোনো মুদির দোকান আপনার কাছে কোনো সদাই বেচবে না, কোনো মাছ বেচবে না, কেউ আপনার সাথে কথাবার্তা বলবে না, কোনো লেনদেন কিচ্ছু করবে না, আপনি মানে এক ঘরে হয়ে যাবেন। এটি হলো হুক্কা পানি বন্ধ করা। তো ভারত হুক্কা পানি বন্ধ করতে পারে মিনিটের ভিতরে বাংলাদেশে। এখন চিন্তা করে দেখেন, বাংলাদেশে শেখ হাসিনা আসার পর শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশের জনগণ কি পাবে? বাংলাদেশের জনগণ কিন্তু এর পক্ষে না, বিশ্বাস করেন। জবান দিয়ে বললেন, একটা সমীক্ষা চালান বাংলাদেশে যে কতজন মানুষ শেখ হাসিনার ফাঁসি চায়। আমার বিশ্বাস 10% মানুষ হবে কিনা সন্দেহ। শেখ হাসিনার সরকার যখন পতন হয়েছিল তখন হয়তো শেখ হাসিনার ফাঁসি ছিল, ধরে নিলাম 60% মেজরিটি পিপল, অর্ধেকের বেশি। কিন্তু এই গত 3 বছরে যা ঘটছে বাংলাদেশে, এগুলো আমি বললাম না। তো সেই পরিপ্রেক্ষিতে তার কনসিকুয়েন্স হিসেবে আপনি যদি এখন সমীক্ষা করেন, সেই 60% রেশিও এখন চলে যাবে কত, 10%। অর্থাৎ 100 জনের ভিতরে হয়তো 10 জন যায় শেখ হাসিনা ফাঁসি হোক, তার মানে 90 জনই চায় না। তো এখন তো চিন্তা করে দেখেন, জনগণই তো চায় না শেখ হাসিনা ফাঁসি হোক, কারণ স্বাভাবিকভাবে জনগণ চিন্তা করবে এই ভদ্রমহিলাকে ফাঁসি দিয়ে আমাদের কি হইব? আমাদের তেল নাই, গ্যাস নাই, পানি নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, এলএনজি নাই, কি এক ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছে। আয় উন্নতি নাই, মিল কারখানা বন্ধ হয়ে গেছে, ভিক্ষুকরা বাংলাদেশ ভরে যেতেছে, কৃষকরা পানি পেতেছে না, চারদিকে মরুভূমি হয়ে যেতেছে, কি ভয়ঙ্কর অবস্থার ভিতরে গেছে। এই মহিলাকে ফাঁসি দিয়ে আমরা কি পাবো? ভাই আমরা তো জানে বাঁচতেছি না। আগে আমরা তো বাঁচি, তারপরে চিন্তা করুন না কার কি বিচার হইব। এটা হলো জনগণের ফিলিং। এখন ওদিকটা যদি হুক্কা পানি বন্ধ করে, বাংলাদেশের সাথে সব লেনদেন যদি ভারতে বন্ধ করে, আমি বলে রাখি আপনাদের, লিখে রাখেন, ভারতের যে এক্সপোর্ট টোটাল পৃথিবীর বিভিন্ন দেশে, তা হলো প্রায় কত, 850 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি। আর বাংলাদেশের সাথে শুধুমাত্র ভারতের এক্সপোর্ট হয় কত, প্রায় 9 থেকে 10 বিলিয়ন ডলার, মানে 9 থেকে 10 বিলিয়ন ডলার। এখন মনে করেন ভারত যদি বাংলাদেশের সাথে আগামী 6 মাস এই 9 বিলিয়ন ডলারের ব্যবসা নাও করে, তারপরে তো ওইখানে তার 850 বিলিয়ন ডলার ব্যবসা আছে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে। কিন্তু এই 6 মাস যদি বাংলাদেশের সাথে ভারত ব্যবসা না করে, তো ভারতের ওই যে হুক্কা পানি বন্ধ, ওই হুক্কা পানি বন্ধ হওয়ার মতো অবস্থা হবে। ভারত থেকে কারেন্ট আসবে না, ভারত থেকে পেঁয়াজ আসবে না, ভারত থেকে কাঁচা মরিচ আসবে না, ভারত থেকে টেক্সটাইলের কোনো র ম্যাটেরিয়ালস আসবে না, কিচ্ছু আসবে না। বাংলাদেশ চলবে কিভাবে? একের পর এক মিল ফ্যাক্টরি চোখের পলকে বন্ধ হতে থাকবে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ধস নামবে, মিল কারখানা বন্ধ হয়ে যাবে, চারদিকে বেকারত্ব হাহাকার তৈরি হবে বাংলাদেশের ভিতরে। এর কারণ হলো বাংলাদেশ জন্মের পর থেকেই, বুঝছেন, জন্মের পর থেকেই স্বনির্ভর হওয়ার জন্য এই দেশটা যা করার দরকার ছিল, যতগুলো পলিটিক্যাল পার্টি আর্টিস্ট আছে ইভেন আওয়ামী লীগ পর্যন্ত, তারা বাংলাদেশকে সেভাবে করেনি, সেভাবে ডিজাইন করেনি বা সেভাবে চেষ্টা করেনি, সবাই এর জন্য কম বেশি দেয়। তো যার ফলে বাংলাদেশ হলো টোটালি পরনির্ভর একটা রাষ্ট্র। তো সেই এখন এটা তো আমরাই করছি ভাই, এটা তো ভারত সরকার, এটা আমরাই করছি, তো আমরা ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। তো যার ফলে ভারত হুক্কা পানি বন্ধ করবে, তার কোনো সমস্যা হলে। এখন ভারতের পরম বন্ধু, ভারতের বন্ধু ওই শেখ হাসিনাকে আপনারা ফাঁসি দেবেন আর ভারত দাঁড়াতে ওখানে তামাশা দেবো না।
ভারত আর সেনাবাহিনী বিমান বাহিনী কিচ্ছু পাঠাবে না, আর ব্রহ্মা টম্মা কিচ্ছু লাগবে না, খালি হুক্কা পানি বন্ধ করে দিলে বাংলাদেশে হাহাকার তৈরি হয়ে যাবে। আর বাংলাদেশে যখন হাহাকার তৈরি হইব, সেই বাংলাদেশের মধ্যে বিদ্রোহ দেখা দিব বর্তমান সরকারের বিরুদ্ধে গিয়া, কারণ বাংলাদেশের মানুষ না খাই মরতে নারাজ। আপনি কারে ফাঁসি দিবেন না দিবেন, কে কি করছে না করছে, এই চাপটা ঠিক আছে, আগে আমি খাইয়া বাঁচি, আমার ভূপলাপান বাঁচবো, তারপরে পরে কাহিনী হইব। তো যার ফলে বাংলাদেশের মানুষ হুক্কা পানি বন্ধর কারণে যে ক্রাইসিসের ভিতরে পড়বে, হবে একটা বিশাল রকম বড় ধরনের একটা বিদ্রোহ। সেই বিদ্রোহী সরকার কোথায় উড়ে যাবো ভাই, কোথায় উড়ে যাবো? শেখ হাসিনা সরকার তো ছিল যে ভাই বাংলাদেশে এলো হিমালয় পর্বতমালার মতো, তো কঠিন একটা সরকার ছিল, কত রকম সেট আপ করে রাখছিল যাতে তার সরকার নিরাপদ থাকে। কিন্তু তারপরে তো ভাই কিসমত, তারপরে তো ভাই চোখের পলকে কিচে গিয়ে, আর এই সরকার তো মানে খাট খুঁটি চেয়ার ঠ্যাঙ্গা কিচ্ছু নাই, এটা যে কোনো সময় উড়ে যাবে, তখন কি? তো যদি সরকার কোনো কারণে উড়ে জায়গা, বুঝছেন, সরকার কোনো কারণে যদি পড়ে জায়গা, তো যার ফলে কি হলো, এই ইমার্জিং আওয়ামী লীগ আবার ফিরে আসবে, বুঝছেন, এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে। এর কারণ তো কোনো বিকল্প তো নাই, কোনো বিকল্প তো এভাবে তৈরি হয়নি যে বর্তমান সরকার চলে যাবে, আরেকজন বিকল্প দাঁড়িয়ে গেছে। কারণ এনসিপি জামায়াত বলেন এরা ততটা প্রস্তুত না রাষ্ট্র চালানোর মতো। 20 জন 50 জন মন্ত্রী বানায়, 20 জন 50 জন মন্ত্রী বানায় রাষ্ট্র চালানোর মতো ওই পরিস্থিতির ভিতরে এখন এই বেচারারা যায়নি। তো যার ফলে এই অভিজ্ঞতা আছে একমাত্র কার? জাতীয় পার্টির এই অভিজ্ঞতা আছে একমাত্র কার? আওয়ামী লীগের আর বিএনপি। আর বিএনপি তো করছিল বিরাট মাইন খেতে পারে। তো এখন বিএনপি তার সরকার সামলাইবে না, শেখ হাসিনা ফাঁসি দিবে। এবার আমাকে বলে, তো স্বাভাবিকভাবে বর্তমান সরকার চাইবে যে ভাই মাপ চাই, আমার হুক্কা পানি বন্ধ করার দরকার নাই, ঠিক আছে, নামকা ওয়াসে অ্যারেস্ট করে রাখে, খানা দানা ভিআইপি স্টাইলে চলবে, রুমের ভিতরে টিভি এয়ার কন্ডিশন লাগাই দেবো, কোনো সমস্যা নাই, পত্র পত্রিকা সবকিছু থাকবে, ম্যাডাম দরকার হলে রাজনীতি পর্যন্ত করতে পারবে, কোনো সমস্যা নাই, শ্রী নরেন্দ্র মোদী মাপ চাই, ভাই হুক্কা পানি বন্ধ করেন, আর কিছুদিন চলুক, আমাদের যে 5টা বছর আছে, আমরা 5টা বছর ভালোই তো 6 মাস চলতেছি, লুটপাট করে এখনো তো ঠিকঠাক মতো বুঝতে পারি, কারণ আরো 4.5 বছর লুটপাট করতে হইব, বুঝছেন। 6 মাস লুটপাট করে তো এনাফ না, মাত্র আমরা শুরু করছি ভাই, আরো তো 4.5 বছর আছে, আমরা করি আমাদের মতো 5 বছর, তারপরে কি ক্ষমতায় আসলে এলো না এলো, আমি আমার চাকরি পাট্টি গোল করে আমি চলে যাবো লন্ডনে, জামাতের আমি শফিক ভাই চলে যাবো তার মেয়ের কাছে অস্ট্রেলিয়াতে, এনসিপি আলাদা, এদিক ওদিক কোনো জায়গায়, বড় বড় কোনো রাষ্ট্রে যেতে পারবে না, এরা হয়তো শ্রীলঙ্কা ভুটান ঘুরে এক জায়গায় আশেপাশে গিয়ে আশ্রয় দিব, এই হবে হলো ভবিষ্যৎ। তো এই গেল হলো ভারতের প্রভাব। দ্বিতীয় যে কারণটা দিয়ে শেষ করবে, সেটা অত্যন্ত সাধারণ একটা কারণ, এটা কমন সেন্স, এটা সবাই জানে, সেটা হলো জাতিসংঘের হিউম্যান রাইটস, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস। তো এরা তো ভাই ওই প্যান্টের ভিতরে হাত দিয়ে বয়ে থাকবে না, বুঝছেন। বাংলাদেশে আসবে একজন পলিটিক্যাল লিডার, 17-18 বছরের একটানা শাসন করা বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার, আপনি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কোথায় কি মামলা করছেন, কি করছেন না করছেন, এগুলো যাচাই বাছাই ছাড়া এমনি ধরেই আরেকজন থেকে পাঠিয়ে দিতে দেবেন, আর ওয়ে ব্যাগে আঙ্গুল চষবে, এরা মোটেও না। আরে ভাই, জাতিসংঘের হেড অফিস করবে, জাতিসংঘের মানবাধিকার হেড অফিস শুধু ঢাকা শহরে হিসেবে, আমি জবান দিয়ে বলে রাখলাম, জাতিসংঘের যে হেড অফিস আছে মানবাধিকার কমিশনে, তার হেড অফিস বাংলাদেশ ঢাকা শহরে হিসেবে করছে, শালা আমরা আইতেছি মামলা দেখার জন্য। কি আরে ফাঁসি দিবি, দেখি কেমনি কি হয়েছে, কি করবেন, জোলাজুলি করতে যাবেন? আরে ভাই, এক ভারতের সাথে তো আপনি পারতেছেন না, আর হুক্কা পানির ভয়। ওদিকে আবার জাতিসংঘে যদি পাঙ্গা নেন, জাতিসংঘে পাঙ্গা কি, জাতিসংঘে কি ওই সপ্তম নৌ ঘর পাঠাইবো আপনাদের জন্য? সপ্তম নৌ ঘর পারবে, কাজে পারবে নাকি জাতিসংঘ আপনাদেরকে এই হুমকি ধুমকি দেওয়ার জন্য? না, জাতিসংঘ শুধু একটা এগ্রিমেন্ট করে দেবো যে স্যাংশন লাগাও স্যাংশন। আর লাগাও স্যাংশন মানে কি? লাগাও স্যাংশন মানে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য তো গায়ে, বাংলাদেশ যেখান থেকে তেল কেনে সবাই বলে দেবে বাংলাদেশের কাছে তেল বেচবে না, কারণ মানবাধিকার লঙ্ঘন করছে। কি করবেন তখন? আপনি জোর করে করতে পারবেন না, তখন কি করবেন? আরো ভাই 100টা কারণ আমি বলতে পারি, বুঝছেন। ভিডিওটা বড় হয়ে যাবে, 14-15 মিনিট হয়ে গেছে, বুঝছেন। যদি পার্ট 2 আপনারা দেখতে চান, আরো মজার কাহিনী আছে, বুঝছেন। এটা তো 2টা, খালি জাতিসংঘ মানবাধিকার আমি শুরু করছি, আর ভারতের তো হুক্কা পানি বললাম। এই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সিরিজ ভিডিও আমি করতে পারবো, যে কি কারণে সম্ভব না বাংলাদেশে শেখ হাসিনাকে কোনোভাবেই সম্ভব না ফাঁসি দেওয়া, বুঝছেন। জোর করেও পারবেন না, সমস্ত শক্তি দিয়েও যদি আপনারা লাগে না শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসি দিতে, তাও পারবেন না ভাই। এই জবান দিয়ে বলে রাখলাম ভাই, তাও পারবেন না। আর ভিডিওটা শেষ করার আগে বলি ভাই, আমি আমেরিকা করি না, বুঝছেন। আমি মোদির অবৈধ সন্তান না, এগুলো বললেন না, বুঝছেন। খারাপ লাগে আমার বোবার থেকে, আমার ভিডিও থেকে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, আপনাদের গালিগুলো ভাই কষ্টই লাগে, বুঝছেন। তার আমি আমেরিকা করি না, যা বাস্তবতা তাই বলে গেলাম। যদি কোনো কিছু ভুল বলে থাকে এই ভিডিওতে, প্লিজ কমেন্ট করে আমাকে জানান। হে হাসনার সার্জিস তথা সমন্বয়কগণদের এখন সামনে 2টা পথ খোলা, হয় নিজেরা দৌড়ে গিয়ে ফাঁসির রশিতে ঝুলে পড়বে, আর নইলে ফরহাদ মাজারকে খাইয়ে দিতে হবে। এছাড়া ওদের সামনে বিকল্প আর কোনো পথ খোলা নাই। ফরহাদ মাজার দেশ ধ্বংসের যে গোপন তথ্যগুলো মিডিয়ার সামনে বলা শুরু করছে, এতে এই জুলাই সন্ত্রাসী সমন্বয়ক গংরা নিজেরা যদি দৌড়ে গিয়ে রশিতে ঝুলে না পড়ে, এতে যেখানেই ওরা লুকিয়ে থাকুক না কেন, জনগণ ওইখান থেকে খুঁজে বের করে একেবারে মাটির সাথে পাড়াই মিশিয়ে দিয়ে পরে অবশিষ্ট যা থাকবে ওইটুক ঝুলাই দেবে। দেখেন ভাই, গাঁজাখোর, মদখোর বা নেশাখোর বলেন, এদের সাথে 2-1 ঘন্টা বসে ওই নেশা খাইয়া আড্ডা দেওয়া যায়, কিন্তু তাদের সাথে রাজনীতি বা চুরি চেষ্টামির মতন সেন্সিটিভ বিষয় করা যায় না, কারণ এগুলো বলা যায় না। কখন কোথায় গিয়ে গাঁজা এখন টান মাইরা সেন্সিটিভ গোপন সব কথা হুড় করে বলে দেবে। ফরহাদ মাজারের অবস্থা হয়েছে তাই। সাম্প্রতিক সময় যেভাবে মিডিয়ার সামনে জুলাই আগস্টে তথাকথিত অভ্যুত্থান, আমরা যেটাকে বলি জুলাই সন্ত্রাস,
উনি বলতেছেন তথাকথিত অভ্যুত্থান। উনি বলতেছেন যে ওই সময়টাতে এই সকল সমন্বয়করা এরা পাকিস্তানের দূতাবাসের মধ্যে লুকিয়েছিল, সেইখান থেকে তারা এক দফার ঘোষণা দিচ্ছে এবং ওইখান থেকেই মূলত স্নাইপারের রহস্য ওইখান থেকেই শুরু হয়েছে। ওইখান থেকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে স্নাইপার গুলো নিয়ে যাওয়া হয়েছে, যে স্নাইপারের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ নাগরিক, বেসামরিক নাগরিক, তাদেরকে হত্যা করে আন্দোলন বেগবান করা হয়েছে। এমনকি ডিপ স্টেটের খেলা, ডলার ভাগাভাগি, কে কত ডলার পাইছে এবং কারে 20 কোটি, কারে 15 কোটি, কার কাজ মাফি তাকে 50 কোটি 100 কোটি টাকা পর্যন্ত ভাগ বাটোয়ারা দেওয়া হয়েছে। 5 তারিখের মানে সফল হওয়ার পরপরই আগে ভাগেই তাদের এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে, সব বলে দিয়েছেন উনি। এমন অনেক স্পর্শকাতর বিষয়গুলো গত 2টা বছর ধরে আমরা যারা বলে আসতেছিলাম। এবার সেই ফরহাদ মাজার, জানেন যে যার বউ ডেভিল ইনুসে ক্যাবিনেটের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ছিলেন বা অন্যতম উপদেষ্টা ছিলেন নাকি, অর্থাৎ সেই সরকারের ইনুস ক্যাবিনেটের সমস্ত সর্বজোশ উনি খাইছেন। আর এই মুহূর্তে জানেন এই ধরনের সাধু সন্ন্যাসী আর যাই হোক না কেন, যাদের গাজার প্রতি দুর্বল আছে, আপনি দেখবেন যে যাদের মদের প্রতি দুর্বলতা, গাজার বা এই ধরনের নেশার প্রতি যাদের চরম দুর্বলতা, যেটা না খাইলে আর ঘুম হয় না বা না খাইলে শরীরের মধ্যে খিটখিট খিটখিট করে, এদেরকে এরকমের 2 সেরি বোতল বা 2 এক স্টিক খাওয়াই দিলে বা হুড় করে যে ধরনের প্রশ্ন আপনি করবেন সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। একেবারে 12 বছর বয়সেও যদি কোনো নিয়ে যদি পাট খেতে খেতে মেতে কোথাও আকাম কুকাম করে সব বলে দেবে, অতীত ইতিহাস সব ছুটে বলে দেবে। ফরহাদ মাজারের অবস্থা যে তাই। সুতরাং এই মুহূর্তে এই জুলাই জঙ্গি বা সমন্বয়ক যারা হাসনাত সার্জিসটা আছে, ওদের বাঁচতে হইলে অনতি বিলম্বে আমার মনে হচ্ছে যে ফরহাদ মাজারে খাই দিতে হবে। কারণ হেডে ঘেরা করবো, যাকবে না করলে নাই, অত এটা আমাদের একটা দরকার যে সেন্সিটিভ বিষয়গুলো, স্বীকারোক্তিমূল্য জবানবন্দিগুলো দেওয়া হোক, এরপর জনগণ তাদের গণ আদালতে বিচার তো সেটা হবেই। কিন্তু এই মুহূর্তের বিষয়টা কি? এই মুহূর্তের বিষয়টা হলো ওরা যদি এখন এই সিদ্ধান্তটা নেয় তাহলে হয়তো 2 দিন পরে ঝুলে পড়বো। এরপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে বড় হারামজাদা মাস্টার আসিফ নজরুল স্যার, উনি এখন এমন ভাবে বক্তব্য দিতেছেন যে উনি জুলাই আগস্টে কখনো উনি ভাজা মাছ উল্টে খেতে, উনি এই বিষয়ে মনে হয় কিছু জানেনই না। এটা কি ঘটনা ঘটছে, এটার সাথে ওনার কোনো সম্পৃক্ততাই নেই। কত সুন্দর করে বলতেছে যারা 71কে খাটো করে জুলাই আগস্টকে ব্যবহার করতে, ওরা জুলাই আগস্টে ধান্দাবাজ, ওরা বাটপার। অথচ এই হারামজাদা মাস্টার থাকাকালীন অবস্থায় থেকে এর নেতৃত্বই মূলত স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সর্বপ্রথম আঘাত হানা হয়েছে। এর নিবিড় নেতৃত্বের মাধ্যমে মূলত বঙ্গবন্ধু 32 এবং সারা বাংলাদেশ ব্যাপী মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দিয়েছে স্বাধীনতা বিরোধী নরপিশাচ, মানব খেকো, জাতির শত্রু এই জামাতিরা। আর ফরহাদ মাজারের মতন বাউলের ভেষ ধরে থাকা গাঁজাখোর বুড়ো জঙ্গি বদমাইশিগুলো এখন মিডিয়ার সামনে আইসা অনেক বড় সুটিয়াল চাচ্ছে। জনগণ এইগুলো বোঝে। জনগণ এখন আর আগের মতো ভয়কার দয়াকার রস্যই এই জিনিসটা নাই। যারা জনগণকে এটা মনে করবে ওরা নিজেরাই সবচাইতে বড় ভো। সুতরাং এই সকল জঙ্গিরা জুলাই আগস্টের বিষয় যে সকল গোপন তথ্যগুলো আছে, যা আমরা ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি, জনগণের সামনে তুলে ধরেছি, এটা ওরা স্বীকার করলেও এটা চিরন্তন সত্য, ওরা স্বীকার না করলেও চিরন্তন সত্য। তবে ওরা যে কটা প্রথম শ্রেণীর বুড়া বাম রয়েছে, এই জঙ্গি ফরহাদ মাজার, আসিফ নজরুল সহ ডেভিল ইনুস গং, জুলাই সন্ত্রাসী, এদের প্রথম শ্রেণীর গুলাকে অবশ্যই ওদের স্বীকারোক্তিগুলো জনগণের সামনে ওরা নিজের মুখেই হুর করে বলবে। এরপরে ওদের শাস্তি দেশের জনগণ নিশ্চিত করবে ইনশাল্লাহ। ফাঁস বা স্বীকার করলেও চলবে, না করলেও চলবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।